আচ্ছা, হোম মেনু তো শেষ তাই না? জি স্যার। ইনসার্ট মেনুটা একটু দেখি কেমন। আচ্ছা দেখেন, ইনসার্ট মেনু তো প্রথমে কি আছে, কভার পেজ। কভার পেজ বুঝেন, বইয়ের কভার পেজ, যে বইয়ের উপরে যে মলাটের উপর যে একটা ডিজাইন করা থাকে, ওইটাকে বলা হয় কভার পেজ। তো আপনারা এখান থেকে কভার পেজের কিছু ডিজাইন নিতে পারেন। এখানে কিছু টেমপ্লেট দিয়ে দিছে, দেখেন এই যে দেখেন, এই ডিজাইনগুলো দিয়ে দিছে এখানে বিল্ট ইন করে। আপনারা চাইলে এখান থেকে ডিজাইন সিলেক্ট করতে পারেন। যেমন এই ডিজাইনটাকে সিলেক্ট করলাম, করার পর দেখেন টাইপ দা কোম্পানি নেম, মানে হচ্ছে স্যার আবার একটু রিপিট করেন। হ্যাঁ, আবার একটু রিপিট করেন। আবার পেজ। এই যে কভার পেজ, এখানে ক্লিক করবেন। এখান থেকে এগুলো আপনার কভার পেজের যে ডিজাইনগুলো দেওয়া আছে এখানে, এই ডিজাইনগুলো দেখা যাবে। এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন। তারপর আমি এটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর দেখেন এখানে আপনারা আপনাদের যে কোম্পানি, যেমন ধরেন যে কোম্পানির গাইড বা যে কোম্পানির বই তৈরি করতেছেন বা যে বইটা তৈরি করতেছেন, ওইটার এখানে নাম দিবেন। তারপর ডকুমেন্ট টাইটেল, এটা কিসের উপর তৈরি করতেছেন এগুলো দিবেন। দিয়ে এখানে কিছু অ্যাড করতে পারবেন, ইয়ার টিয়ার এগুলো অ্যাড করতে পারবেন। সাপোজ এটা একটা বইয়ের একটা কভার ডিজাইন হয়ে যাবে। এটা হচ্ছে কভার ডিজাইনের কাজ। তারপর হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে কি হবে, নতুন একটা পেজ আসবে। আমরা যেটা কন্ট্রোল এন্টার দিয়ে ইয়ে করি, যেমন কন্ট্রোল চেপে ধরে যখন এন্টার চাপি, নতুন একটা পেজ চলে আসতেছে না? এই কাজটা হচ্ছে মেনু থেকে এভাবে করে। ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করার পর দেখেন একটা খালি একটা পেজ চলে আসতেছে। আমি এটাকে জুম কমাই তাহলে আর ভালোভাবে বুঝবেন। দেখেন কন্ট্রোল এন্টার চাপি, একটা পেজ বাড়বে। ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে একটা পেজ বাড়বে। আমি যেটা কিবোর্ড দিয়ে করতে পারতেছি সেটা ম্যানুয়ালিও করা যাবে। তো পেজগুলো ডিলিট করার জন্য আমি ব্যাক স্পেস চাপি, একটা পেজ চলে যাবে। ওকে, তারপর হচ্ছে ব্রেক। ব্ল্যাঙ্ক পেজ এবং ব্রেকের কাজটা একই। ব্রেকে ক্লিক করলে দেখেন, ব্রেকে ক্লিক করলে একটা নতুন একটা পেজ চলে আসতেছে। হ্যাঁ, ধরুন আপনি একটা ডকুমেন্টে লিখলেন, তো আমি আর এই পেজটাতে লিখবো না, ঠিক আছে? তো সরাসরি ব্রেকে ক্লিক করবেন, এখান থেকে আরেকটা পেজে চলে যাবে সরাসরি। এটাই। তারপর টেবিলটা তো মোটামুটি সবাই জানেন তাই না? তো আমরা টেবিল যখন নিব তখন ইনসার্ট থেকে তো নিব তাই না? হ্যাঁ, এখান থেকে টেবিল থেকে, হ্যাঁ, ইনসার্ট টেবিল। তো এখানে আপনার কয়টা টেবিল লাগবে, কয়টা রো লাগবে, এটা তো সবাই জানেন। তারপর দেখেন এখানে কয়েকটা অপশন দিয়ে দিছে। ড্র টেবিল, ড্র দিয়ে কি করতে পারবো, আমরা আমাদের ইচ্ছা মতো একে একে নিতে পারবো। আমি ড্রতে ক্লিক করলাম, করার পর আমার মাউস যে পয়েন্টারটা ছিল ওখানে একটা পেন্সিলের মতো একটা আইকন চলে আসছে। তো আমি এটাকে চাপ দিয়ে ধরে এভাবে টানি। আমার যদি এখন একটা রো লাগে, কলাম লাগে, তাহলে আমি এভাবে কলাম দিয়ে দিতে পারবো, ঠিক আছে? এভাবে করে নেওয়া যাবে, ঠিক আছে? তো এইভাবে আমি একটা রো নিয়ে নিলাম। আর দেখেন যে মাউস পয়েন্টারটা আছে, এটা আপনারা কিভাবে সরাবেন, কিবোর্ড থেকে এসকেপ মানে ESC, এসকেপে ক্লিক করলে আপনার কলামটা তৈরি হয়ে যাবে। এখন দেখেন আমরা তো কিবোর্ড দিয়ে ডিলিট করা শিখছি তাই না? এখন মাউস দিয়ে ম্যানুয়ালি কিভাবে ইয়ে করব, দেখেন আমি যখন এই যে টেবিলটাকে কাজ করবে, টেবিলে যখন কাজ করবে, টেবিলের ভিতরে যখন আমার মাউস পয়েন্টারটা থাকবে, তখন দেখেন এখানে দুটো মেনু আছে, একটা হচ্ছে লেআউট, একটা হচ্ছে ডিজাইন। তো আমি ডিজাইন যাব, ডিজাইন থেকে দেখেন ইরেজার। ইরেজার তো বুঝেন, ইরেজার মানে হচ্ছে কি, রাবার। তো এটা কি ইরেজারটা সিলেক্ট করলাম, ধরুন আমি এটা রাখবো না, এটা এইভাবে সিলেক্ট করে ইয়ে করলাম, মুছে যাবে। যেমন এটা চলে যাবে, ঠিক আছে? এটাই। ইরেজারটাকে রিমুভ করার জন্য এসকেপ চাপবেন, এসকেপ চাপলে ইরেজারটা চলে যাবে। আর তারপরেও দেখেন এখানে কিছু ডিজাইন দিয়ে দিয়েছে, কলমের ডিজাইন। আপনারা চাইলে ডিজাইনগুলো করে নিতে পারেন, অথবা আপনি যদি আপনার ইচ্ছা মতো ইয়ে করতে চান। আচ্ছা আমি এটাকে ডিলিট করি, পুরো কলমটাকে ডিলিট করি। একটা কলাম আপনারা কিভাবে ডিজাইন করবেন, টেবিলে যাবেন, ইনসার্ট, আমি এখানে 7টা নিলাম, আর এখানে ধরেন আমি 15টা নিলাম রো। ওকে, তো দেখেন আমি এখন এই কলামটাকে, আরেকটা কথা তো জানেন সবাই, এই যে কলাম সিলেকশন যে পয়েন্টারটা আছে, এটা ধরে কখনো কি করা যাবে না, লাড়াচাড়া করা যাবে না। এটাকে এভাবে ধরে এদিক ওদিকে নিবেন না, তাহলে কিন্তু আপনাদের যে ফরম্যাটটা তৈরি করবেন এটা নষ্ট হয়ে যাবে।
এখন দেখেন আমি এই যে এটা নিলাম, টেবিলটা নিলাম, এই টেবিলটা পুরোটাকে আমি একটা ডিজাইন করব। যেমন ধরুন আমার এইটা হচ্ছে হেডিং, ঠিক আছে, হেডিং এ আমার একটা কালার থাকবে। আমি হেডিংটাকে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে শেডিং, শেডিং থেকে আমি একটা কালার সিলেক্ট করে দিই, এই কালারটা সিলেক্ট করে দিলাম। এখন ধরুন আমার যে কলামের রো এবং কলামের যে এগুলো আছে, এরিয়াটা আছে, যেমন এই যে দাগ, এই দাগগুলো আছে, যে বর্ডার গুলো আছে, এগুলোকে আমি একটা কালার করব। কালার করার জন্য কি করব, আমি এখান থেকে এটাকে এই সেল পয়েন্ট, সেল সিলেকশন পয়েন্টার থেকে আমি এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করলাম, করার পর হোম মেনুতে আসবো। হোম মেনু থেকে দেখেন যে আমরা যে বর্ডার অপশনটা শিখছিলাম, তো বর্ডার অপশনে যাব, এখান থেকে বর্ডার এন্ড শেডিং একদম নিচেরটাতে আসবো। এখান থেকে দেখেন এখানে অল বর্ডার সিলেক্ট করা আছে। অল বর্ডার মানে হচ্ছে আমার এখানে সবগুলো বর্ডার থাকবে। তো এখানে দেখেন কালার, কালার থেকে আমি একটা কালার নিই, এই কালারটা নিলাম। নেওয়ার পর দেখেন প্রিভিউতে কালার আসতে হবে, ঠিক আছে। আর কলামটা একটু চিকন না, আমি একটু মোটা করে দিই, অথবা আমি ডাবল লাইনের একটা কলাম দিই, এই যে বর্ডার গুলো দিই, ডাবল লাইনের বর্ডার দিয়ে দিলাম। এখান থেকে আমি কালারটা আবার সিলেক্ট করি, করার পর এটাকে আমি একটু মোটা করে দিই, বা এটা করে দিলাম। এখন আমি ওকে করে দিয়ে দেখি, দেখেন, বুঝতে পারছেন? তো এটাকে আমি আবার সিলেক্ট করি, সিলেক্ট করার পর আবার বর্ডার অপশনে যাব। আমি চাইলে এখন আবার আগের মতো করে ফেলতে পারি। এই দেখেন একদম উপরে যেটা সিঙ্গেল লাইন, এটাকে সিলেক্ট করলাম, তারপর আমি চাইলে দাগটাকে একটু মোটা করে দিতে পারি, একটু মোটা করে। এখন দেখেন অনলি একটা সিঙ্গেল বর্ডারের। তারপর ধরেন আমি এখানে যদি কোনো ইয়ে লিখি, ধরুন আমি হেডিং এ কিছু লিখি। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে একটা সেলের থেকে একটা ঘর থেকে আরেকটা ঘরে আপনি কিভাবে যাবেন? আপনি চাইলে মাউস দিয়ে যেতে পারেন, কিবোর্ড দিয়ে যেতে পারেন। কিবোর্ড থেকে যখন একটা সেলে কাজ করবেন না, যখন আরেকটা ট্যাব চাপবেন, ট্যাব চাপার পর দেখেন আরেকটা ঘরে চলে আসতেছে। আচ্ছা দেখেন, এই যে আমার এই যে এই নামগুলো নিচে চলে আসলো, ঠিক আছে। এটাকে আমি কিভাবে এক লাইনে নিয়ে আসবো? দেখেন আমার সিরিয়ালের ঘরটা কিন্তু এত বড় লাগে না। এটাকে আমি এটাকে ধরে ছোট করে দিই। এই দাগের উপরে দেখেন, আমি যখন দাগের উপর মাউসটা নিব, তখন আমার মাউস কার্সরটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর রিমার্ক একটু ছোট করে দিই দিক থেকে, এটাকে টেনে দিই। ওকে, দেখেন একটা লাইনে চলে আসছে কিন্তু, তাই না? তো আমরা অনেক সময় দেখা যায় কি, আমরা আমি এখানে অটো নাম্বার দিই। অটো নাম্বার দিতে তো জানেন সবাই। আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর হোম মেনু থেকে নাম্বার, নাম্বার থেকে আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম। এখন সিলেক্ট করার পর কি হচ্ছে, নাম্বারটা ওখানে চলে গেছে, একদম এদিকে নাম্বারটা দেখা যাচ্ছে না। তো আমি আগে এটাকে অ্যালাইন থেকে সেন্টার করে নিই, সেন্টার করলাম, তারপর দেখুন চলে গেছে। এটাকে আমি সিলেক্ট করি। আচ্ছা, তার আগে আমার রুলারটা দেখতে হবে। আমি ভিউ, যাদের রুলারটা দেখেন, আমার কিন্তু এখানে কোনো রুলার শো করতেছে না। দেখেন এই যে এখন আসছে, কিন্তু এটা পার্মানেন্টলি শো করতেছে। এটাকে করার জন্য কি করব, ভিউতে যাব, ভিউ থেকে রুলার, দেখেন শো এন্ড হাইড একটা অপশনাল টুলবার আছে। এই টুলবার থেকে রুলারটাকে আমি টিক মার্ক দিব, তাহলে কি হবে, আমার রুলারটা চলে আসবে। এখন দেখেন এই যে আমার যে এটা আমি চাপ দিয়ে ধরে যদি এদিকে নিয়ে আসি, আচ্ছা, এখানে লেখার জন্য, দেখেন লেখার জন্য একটু আসছে, আমি এটাকে আরেকটু ইয়ে করে দিই। আচ্ছা, এই ঘরটাকে একটু বড় করে নিই। এক কথায় ঘরটাকে একটু বড় করে আমি এটাকে ধরবো। দেখেন একটাকে যখন আমি একটা নাম্বার উপর ক্লিক করি, তাহলে কিন্তু আমার সবগুলো নাম্বারগুলো অটোমেটিকলি সিলেক্ট হচ্ছে। এখন আমি এটাকে চাপ দিয়ে ধরে এদিকে নিয়ে আসবো। আচ্ছা দেখেন এখানে একটা ইয়ে পড়ে গেছে, দেখছেন এল এর মতো, তার মানে একটা ট্যাব। এটাকে আমি ট্যাবটাকে আমি রিমুভ করি, চাপ দিয়ে ধরে নিচের দিকে টান দিলে এটা রিমুভ হবে। এখন দেখেন এখানে একটা একটা আইকন দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার এই যে লেখার, ঠিক আছে। আচ্ছা, এটা ঠিক আছে না? এখন এটাকে আমি এখন লাইনটাকে সোজা করে দিই।
ওকে, এখন দেখেন সিরিয়ালটা কিন্তু এখন ঠিক আছে। এখন আমাদের অনেক সময় দেখা যায় কি আমরা অনেক সিরিয়াল করে ফেলি না, করতে করতে একটা পর্যায়ে আমরা আরেকটা পেজে চলে আসে আমাদের সিরিয়ালটা। আচ্ছা আমি কিন্তু বাড়াচ্ছি ট্যাব চেপে ধরে, একদম লাস্টের ঘরে যখন আপনি ক্লিক করে ট্যাব চাপবেন তখন কিন্তু রো বাড়তে থাকবে। এখন দেখেন আরেকটা পেজে চলে আসছে, আরেকটা পেজে কিন্তু চলে আসছে। এখন যে আমি যে প্রথম হেডিংটা লিখলাম, আমি চাচ্ছি কি প্রত্যেকটা পেজে আমার যতগুলো লিস্ট থাকবে প্রত্যেকটা পেজে আমার এই হেডিংটা থাকবে। তো এখন প্রত্যেকটা পেজে কিন্তু লিখতে গেলে অনেকটা সময় চলে যায়। তো আমরা একটা কাজ করতে পারি, প্রথম যে হেডিংটা আছে এটাকে সিলেক্ট করে লেআউট মেনুতে আসবো। লেআউট মেনুতে আসার পর দেখেন এখানে ডাটা একটা অপশন আছে, ডাটা। এখান থেকে রিপিট হেডার রোজ এটাতে একবার ক্লিক করব, করার পর দেখা যাবে কি আমার ওই পৃষ্ঠাতেও অটোমেটিকলি চলে আসতেছে। ইনফ্যাক্ট আমি যতগুলো পেজ নিব, যতগুলো আমি টাইপ করতে করতে যখন আমার আরেকটা পেজে চলে আসবে অটোমেটিকলি কিন্তু হেডারটা চলে আসবে অটোমেটিকলি। এই যে দেখেন চলে আসছে, আমি কিন্তু এটা টাইপ করি নাই। বুঝতে পারছেন? আচ্ছা, এগুলো আপনাদের দেখানো হয়েছিল না? হ্যাঁ, কেন ওই আগে টিউটোরিয়ালটাতে ছিল না? হ্যাঁ, আচ্ছা ওকে, যাই হোক আমি দেখাই দিচ্ছি। এখান থেকে দেখাই। এখন আমরা যদি লাস্টের থেকে কোনো রো বাড়াইতে চাই তাহলে কি করব? ট্যাব চাপবো। এখন ধরেন আমার মাঝখান থেকে একটা ঘর আমি লিখি, ধরুন আমি একটা লিস্ট লিখে ফেললাম, সাপোজ ধরুন আমি এগুলো লিস্ট করছি, নামগুলো লিখে এন্ট্রি করে ফেলছি। হ্যাঁ, এখন ধরেন এই দুইটার মাঝখানে আমার একটা নাম এন্ট্রি করতে হবে, এই দুইটার মাঝখানে আমার একটা ঘর বানাইতে হবে। তো আমি যদি এখন এটাকে এখানে ক্লিক করে ট্যাব চাপি তাহলে কিন্তু আমার ঘর বাড়তেছে না। এখন আমি যদি এটার পর একটা ঘর বানাইতে চাই, যেমন ধরেন 84 নাম্বার, ঠিক আছে, 85 নাম্বারের জায়গায় আমার আরেকটা ঘর, এখানে 85 নাম্বারটা ব্ল্যাঙ্ক থাকবে কিন্তু এই নামটাও থাকবে। আমি কি এটা ডিলিট করব? ডিলিট করে আবার লেখা সম্ভব? তাহলে কিন্তু আমার অনেকটা সময় চলে যাবে। এখন আমি চাচ্ছি কি এখান থেকে একটা ঘর বাড়াবো, এটা কিন্তু ট্যাব দিলে বাড়তেছে না। তাহলে আমার কি করতে হবে? এই 84 নাম্বারের একদম রোর শেষে একটা ক্লিক করব, কলামের বাহিরে, ঠিক আছে। ক্লিক করার পর কিবোর্ড থেকে এন্টার চাপবো, তাহলে কি হবে? আমার একটা দেখেন এখানে কিন্তু একটা ঘর বেড়ে গেছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে কিভাবে শেষের থেকে বাড়াবেন এবং কিভাবে মাঝখান থেকে বাড়াবেন, এটা নিয়ম। স্যার কার্সরটা কি 84 নাম্বারের বাহিরে রাখবো? আপনি যেটার পরে বাড়াবেন, যেমন ধরুন 84 নাম্বারের পরে বাড়াবেন, তো 84 এখানে ক্লিক করবেন, একদম বাইরে ক্লিক করার পর এন্টার চাপবেন। আচ্ছা, তারপর হচ্ছে কলাম ডিলিট করা তো দেখছেন, স্যার এটা যদি মুছে ফেলবো কিভাবে? এটাই দেখুন। ওইটাই দেখাচ্ছি। মোছার জন্য আমাদের দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে সিলেক্ট করে এখানে দেখেন ডিলিট একটা অপশন আছে, এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন। আগে ম্যানুয়ালটা দেখাই, দেখেন ডিলিট রোজ ক্লিক করেন, চলে যাবে। এবং কিবোর্ড দিয়ে কিভাবে ডিলিট করবেন, কারণ আমার এতটুকু লাগবে না, এতটুকু লাগবে না, ঠিক আছে, এতটুকু লাগবে না, এতটুকু সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ব্যাক স্পেস। আরেকটা কথা, কিভাবে আপনারা রো তো বাড়ানো শিখলেন, এখন কিভাবে আপনারা কলাম বাড়াবেন। ধরুন আমার রিমার্কের পরে আরেকটা এদিকে আরেকটা কলাম লাগবে, আমি কিভাবে বাড়াবো? রিমার্কটাকে সিলেক্ট করবো, এভাবে সিলেক্ট করবো, চাপ দিয়ে ধরে সিলেক্ট করবো, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর লেআউট মেনুতে আসবেন। লেআউট মেনুটা কিন্তু আমি যখন বাইরে ক্লিক করবো তখন লেআউট মেনু আসবে না, যখনই আমি কলাম নিয়ে কাজ করব তখনই লেআউট মেনুটা আসবে। এটাকে সিলেক্ট করলাম, করার পর দেখেন লেআউট, এখানে দেখেন রো এন্ড কলাম একটা টুলবার আছে, এখান থেকে ইনসার্ট রাইট, ইনসার্ট লেফট। ইনসার্ট রাইটে ক্লিক করলে কি হবে? এই যে আমি এটাকে সিলেক্ট করলাম, এটার ডান পাশে একটা ঘর বেড়ে যাবে, দেখেন একটা কলাম বেড়ে যাবে, দেখছেন? বাড়ছে। এইভাবে আপনারা কলামগুলো বাড়াতে পারবেন। যেটাকে সিলেক্ট করবেন ওইটার বাম পাশে যদি বাড়াতে চান ইনসার্ট লেফট, তাহলে কি হবে? এই পাশে একটা ঘর বাড়বে। তো এটাকে ডিলিট করার জন্য আবার সিলেক্ট করবেন, সিলেক্ট করে ব্যাক স্পেস অথবা এখানে যাবেন, ডিলিটে যাবেন, ডিলিট থেকে সম্পূর্ণটা সিলেক্ট হয়েছে, সিলেক্ট ব্যাক স্পেস দিয়ে করতেছে একদম শর্টকাট, ঠিক আছে। এরকম যদি কোন নোট আসে, ওকে।
এই পাশে একটা চলে গেছে তাই না? এটাকে ডিলিট করি। দেখছেন এই সমস্যাটা আমার কেন হচ্ছে বলেন তো? বলতে পারবেন? আমি প্রথমে কিন্তু কি করছিলাম, প্রথমে যে কলামটা নিছিলাম আমি কিন্তু এটা ধরে লাড়াচাড়া করছিলাম, বুঝতে পারছেন? ওই জন্য আমার এখানে দেখেন এখন লাস্টে যাই কি হচ্ছে, আমার এটা মিলতেছে না। এই জিনিসটা খেয়াল রাখবেন, এইখানে যে কলাম সিলেকশন পয়েন্টারটা আছে এটা তো কখনো এইভাবে লাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু আপনার পুরো ফরম্যাটটা দেখবেন ওলটপালট হয়ে যাবে একটা পর্যায়ে গেলে। তারপর এখানে কি আছে, স্প্লিট টেবল। এখন দেখেন এই যে হেডিংটা লিখলাম এটার উপরে কিন্তু আমার অনেক সময় দেখা যায় কি, যেমন ধরো আগামী গভর্নমেন্ট কলেজে আমি একটা লিস্ট করতেছি, উপরে কলেজের হেডিংটা থাকবে। তাহলে কি করবো দেখেন, আমি যখন এখানে মাউস দিয়ে ক্লিক করবো তখন কিন্তু আমার এখানে মাউস ক্লিকটা আসতেছে না। এখানে যখন ডাবল ক্লিক করি তখন কিন্তু হেডার এবং ফুটার লেখার জন্য একটা ঘর চলে আসতেছে, কিন্তু আমার তো এই ঘরে লিখলে হবে না, আমার লিখতে হবে কোথায়, একদম পেজে সরাসরি। আমি সরাসরি পেজে কিভাবে লিখবো দেখেন, এখানে ক্লিক করলে কিন্তু আমার মাউস আসে না। আমার কি করতে হবে, এই রোটাকে আমি ঘরগুলোকে ডিলিট করি, এটা ফরম্যাটটা এটার কারণে একদম লড়ে গেছে। ডিলিট করে দিই, আরেকটা ঘর নিই। সাপোজ আমি এখান থেকে নিয়ে নিলাম, ঠিক আছে? এখন ঘর নিয়ে তখন কিন্তু দেখেন এখানে কিন্তু লেখার জন্য কোনো অপশন আসে না। ডাবল ক্লিক করলে হেডার এবং ফুটার লেখার জন্য জায়গা আছে, কিন্তু আমার তো হেডার এবং ফুটার আমি লিখবো না, আমি লিখবো কোথায়, একদম পেজে সরাসরি। এটার জন্য কি করব, এই যে প্রথম রোটা আছে প্রথম রোটাকে সিলেক্ট করব, করার পর লেআউট মেনুতে যাব, লেআউট মেনু থেকে দেখেন মার্জ একটা অপশন আছে, মার্জ অপশন থেকে স্প্লিট টেবল এখানে যাব। এটাতে ক্লিক করলে কি হবে, আমার ট্যাবটা একটু নিচে চলে আসবে এবং আমার উপরে লেখার জন্য জায়গা চলে আসবে। ঠিক আছে, এইভাবে আপনারা করবেন। আদারওয়াইজ এই যে এই বাটনটা আছে কলাম সিলেকশন পয়েন্টার, এটা ধরে লাড়াচাড়া করা যাবে না। আরেকটা জিনিস দেখেন, আমার কিন্তু এই যে আমার যে টেক্সট বাউন্ডারিটা আছে, কলামটা কি হয়েছে, এটার বাইরে চলে গেছে। এটাকে কিভাবে ঠিক করবেন, এটাকে ঠিক করার জন্য কলাম সিলেকশন পয়েন্টার একটা ক্লিক করবেন। এই কলাম সিলেকশন পয়েন্টারটা হচ্ছে শুধুমাত্র আপনার যে টেবিলটা আছে এই পুরো টেবিলটাকে একসাথে সিলেক্ট করার জন্য এই পয়েন্টারটা। এটাকে ক্লিক করলে কি হবে দেখেন, পুরোটা সিলেক্ট হবে, হওয়ার পর এটা কি করবেন, হোম মেনু থেকে এটাকে সেন্টার করবেন, সেন্টার করলে সেন্টার হবে। এখন কি করবেন, এখন এই যে দেখেন একদম নিচে, এটাকে চাপ দিয়ে ধরে নিচের দিকে নিয়ে আসবেন, দেখেন একদম কিন্তু আমার এখন এরিয়ার ভিতরে চলে আসছে, বুঝতে পারছেন? আবার অনেক সময় দেখা যায় কি, যখন আমি একটা রুটিন তৈরি করলাম, রুটিন তৈরি করার পর দেখা যাবে কি আমার এখানে একটা খালি একটা বড় একটা জায়গা থাকে, কি এখানে আমার বিরতি একটা কথা লিখতে হয়, ঠিক আছে, বা টিফিন লিখতে হয়। তো এটা কিভাবে লিখবেন, এটাকে সিলেক্ট করবেন, এটাকে মার্জ করতে হবে, সিলেক্ট করার পর আমি এতটুকু লিখছি, সিলেক্ট করার পর লেআউট আসবে, লেআউট থেকে দেখেন মার্জ অপশন, এখান থেকে মার্জ সেল এটাতে ক্লিক করবেন, দেখেন এই ঘরটা কিন্তু খালি হয়ে যাচ্ছে। ব্রেক বন্ধ করেন তো, পারলে হবে। আচ্ছা দেখেন এই কথাটা আমি চাচ্ছি কি এটাকে আমি একটু রোটেশন করব, যেমন এটা সোজা দেখ, আমি চাচ্ছি পুরো ঘরটাতে থাকবে, ঠিক আছে? এটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই দেখেন ডিস্ট্রিবিউট রো, এবং এটাকে সেন্টার করে দিই, একটু বোল্ড করে দিই এবং ফন্টটাকে চেঞ্জ করে দিই।
বুঝতে পারছেন? তো শুধুমাত্র এইভাবে না, আপনারা চাইলে এইভাবেও আপনারা এটাকে মার্জ করতে পারেন। সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর লেআউট থেকে মার্জ দেখেন এই ঘরটা একটা ঘর ফাঁকা করার জন্য এটা ইউজ করতে হবে। এটাই তারপর আচ্ছা, শর্ট তো জানেন মনে হয়, তাই না? হোমের যে শর্টটা দেখছিলেন ওইটাই সেটা। আমি তারপর আমি দেখাই দিই। হ্যাঁ, অ্যাসেন্ডিং ডিসিপ্লিন। ধরুন আমি এতটুকু লিখলাম। শর্ট মিন্স হচ্ছে সাজিয়ে লেখা, সোজা কথা সাজিয়ে লেখা, ঠিক আছে? এটা নাম্বার হতে পারে, ডেট হতে পারে এবং টেক্সট হতে পারে। নাম্বার কি? নাম্বার হচ্ছে আমি এখন নাম্বার ফরম্যাটটা করছি। তো আপনি যদি এ বি সি ডি লেখেন তাহলে সেটা হবে টেক্সট, এবং যদি তারিখ ব্যবহার করেন তাহলে সেটা হবে ডেট। তো আমি এটাকে সিলেক্ট করে শর্টে ক্লিক করব। শর্টে ক্লিক করার পর আচ্ছা, এই সেলটাকে আমি মার্জ করে ফেলছি, ওই জন্য ও বলতেছে এটাকে এই ইয়ে তো হবে না। আচ্ছা, আমি কলম নিয়ে দেখাই। একটা কলম বাড়াইনি। আমি চাচ্ছি কি আমি সাজাই লিখবো, ঠিক আছে? এটা সিলেক্ট করার পর লেআউট থেকে শর্ট দেখেন অপশনটা আসছে। হ্যাঁ, এখন এখান থেকে দেখেন নাম্বারটা সিলেক্ট করা আছে। কেন নাম্বারটা সিলেক্ট করা আছে? আমি নাম্বারটাকে সিলেক্ট করছি ওই জন্য, ঠিক আছে? আমি নাম্বারটাকে এখন সাজাবো। আমি যদি ডেট লিখতাম অথবা লেটার লিখতাম তখন আমাকে কি রাখতে হতো? এই যে এখানে টেক্সট রাখতে হতো। আর যদি ডেট লিখতাম তাহলে ডেটটাকে রাখতে হতো। তো আমি এখানে নাম্বার রাখছি, নাম্বারটাকে সিলেক্ট করে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং হচ্ছে কি ছোট থেকে বড়, এবং ডিসেন্ডিং হচ্ছে বড় থেকে ছোট। আমি এখন অ্যাসেন্ডিং করতেছি, অ্যাসেন্ডিং সিলেক্ট রেখে ওকে দেখেন চলে আসছে। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর কি আছে? ফর্মুলা। এখানে তো আপনি ফর্মুলা দিয়ে যোগ বিয়োগ করতে পারবেন। যেমন ধরেন আমি এগুলো যোগ করব এখানে। আমি এই ঘরটাতে রেখে ফর্মুলা দেখেন চলে আসছে। ফর্মুলাতে একবার ক্লিক করে ওকে করবেন, তাহলে আপনার এখানে যে যোগফলটা সেটা চলে আসবে। আবার দেখাই, এই যে আমি এখানে মাউসটা সিলেক্ট করা লাগবে না। ফর্মুলা, এটা সূত্রটা ঠিক থাকবে, ওকে। এখানে সূত্র অলরেডি দেওয়া আছে, ঠিক আছে? না, সূত্র এখানে সূত্র দেওয়ার কোনো ইয়ে নেই। এইভাবে ইয়ে করতে পারবেন, হিসাবগুলো করতে পারবেন, যোগের কাজগুলো করতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি কলামের কাজ, ঠিক আছে? আর কি আছে এখানে? আচ্ছা, পিকচার। পিকচার কি? পিকচার হচ্ছে আপনার যদি কোনো কম্পিউটার যদি কোনো ছবি সেভ করা থাকে ওই ছবিগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। যেমন ধরুন আপনাকে বলা হলো রাঙামাটির একটা পিকচার দিয়ে দিল, হ্যাঁ? ওই পিকচারটা নিয়ে রাঙামাটি সম্পর্কে আপনি কিছু লিখবেন। এই ধরনের কিছু কাজ। যেমন আমি যখন পিকচারে ক্লিক করব তখন এই যে পিকচারটা আমি যে কোথায় রাখছি, পিকচার আমি কোথায় রাখছি আমাকে ওই লোকেশনে যেতে হবে। পিকচারটা আমার কোথায় সেভ আছে, পিকচারে যখন ক্লিক করবেন তখন পিকচারের লোকেশনটা আসবে। এখান থেকে যেমন ধরুন আমি ডেস্কটপে পিকচারটা রাখছি, এখান থেকে আমি এখানে ধরুন আমি আপনাদের একটা পিকচার নিয়ে কাজ করব। ধরুন এই পিকচারটা, এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এখানে ইনসার্ট একটা অপশন আছে। ইনসার্টে ক্লিক করার পর কি হবে? পিকচারটা চলে আসবে, আপনার পেজে পিকচারটা চলে আসবে। এখন যদি আপনাদেরকে বলা হয় যে এই পিকচারটা তো হচ্ছে আপনাদের প্রজেক্টের, তাই না? এই প্রজেক্টটা সম্পর্কে যদি আপনাদেরকে বলা হয় তাহলে কি লিখবেন? এই পিকচারটা সেট করবেন, করার পর ইয়ে লিখবেন,
এখন দেখেন পিকচারটা যখন আমি নিলাম তখন এখানে কিন্তু কয়েকটা পয়েন্টার চলে আসছে। এই পয়েন্টারগুলো দিয়ে আমি পিকচারগুলোকে ছোট বড় করতে পারবো। এটাকে চাপ দিয়ে ধরে ছোট বড় করতে পারতেছি। দেখেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি কিন্তু পিকচারটাকে আমার ইচ্ছা মতো ফ্রি হ্যান্ডে নাড়াচাড়া করতে পারতেছি না। এখন ধরুন পিকচারটা আমার এখানে থাকবে না, পিকচারটা আমার এই বরাবর থাকবে বা এই সাইডে থাকবে, তখন আমি কি করব? এটাকে ঠিক করার জন্য এটাকে পিকচারটাকে সিলেক্ট রেখে দেখেন পিকচারটা যখন নেবেন তখন এখানে অটোমেটিক্যালি একটা ফরম্যাট একটা মেনু চলে আসবে। এখান থেকে দেখেন টেক্সট র‍্যাপিং এই অপশনটাতে আসবেন। এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট অথবা বিহাইন্ড টেক্সট। ইন ফ্রন্ট অফ টেক্সট হচ্ছে আপনার ছবিটা কি থাকবে, সামনে থাকবে, লেখাগুলো পিছনে থাকবে। আর বিহাইন্ড টেক্সট হচ্ছে ছবিটা পিছনে থাকবে, লেখাগুলো সামনে থাকবে। তো এই দুটো দিয়ে আমরা ফ্রি হ্যান্ডে নাড়াচাড়া করতে পারবো। তো আমি এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট নিলাম, তারপর দেখেন আমি এখন কি করতে পারতেছি, ছবিটা নাড়াচাড়া করতে পারতেছি। তো দেখেন ছবিটা নিলাম, নেওয়ার পর আমি ছবিটাকে কিছু এফেক্ট অ্যাড করতে পারবো। এখানে দেখেন পিকচার স্টাইল, এখান থেকে দেখেন এই পিকচার স্টাইল, আমি এখান থেকে পিকচার স্টাইল নিই, যেমন আমি এই পিকচার স্টাইলটা নিব, এই পিকচার স্টাইলটা নিলাম। তারপর দেখেন এখানে পিকচারটাকে আর দেখেন পিকচারটা কথা বলতেছেন না, যদি ক্লাস না করেন তাহলে যে বসে থাকবে কথা বলে। এখন পিকচারটা নিলাম, এখন পিকচারটাকে দেখেন আমি যে বর্ডারটাকে সিলেক্ট করছি, বর্ডারের কালারটা কি সাদা। আমি চাচ্ছি কি এই কালারটাকে আমি চেঞ্জ করে দিব, আমার ইচ্ছা মতো আমি একটা কালার নেব বর্ডারে। এটার জন্য কি করতে হবে, আমার পিকচারটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে ফরম্যাট, হ্যাঁ এই যে দেখেন এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে পিকচার শেপ, পিকচার বর্ডার, পিকচার ইফেক্ট। তবে এখন কি করব, এখন আমি বর্ডার নিব, এখানে বর্ডারে যাব, বর্ডার থেকে দেখেন এখানে হচ্ছে এগুলো কালার, আমি এখান থেকে এই কালারটাকে সিলেক্ট করি। এই কালারটাকে সিলেক্ট করার পর কি হবে, এই কালারটা বর্ডারে অ্যাড হয়ে যাবে। এখন দেখেন এই বর্ডারটাকে আমি একটু চাইলে চিকন আর মোটা করতে পারবো। এখন দেখেন উইথ একটা অপশন আছে, এখান থেকে আমি যদি চাই এটাকে একদম বেশি মোটা করে, এটা একদম হাইস্ট, ঠিক আছে। তারপর কি আছে দেখেন এখানে পিকচার শেপ, এই পিকচারটাকে আমি এখানে যে শেপগুলো দেখতেছেন এই শেপগুলোর ভিতরে নিয়ে আসতে পারবো। যেমন এটাকে সিলেক্ট করি, দেখেন একটা শেপের ভিতরে চলে আসছে। তারপর ইফেক্ট, এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, যেমন ধরুন আমি এটাকে একটা 3D ইফেক্ট দেব। এখানে দেখেন 3D ইফেক্ট গুলো, আমি এখান থেকে এই করতে দিলাম, এটাকে আমি সিলেক্ট করলাম। তার মনে হচ্ছে কি ছবিটা এখানে মানে ই করে রাখছে, সবাই রাখছে, এরকম লাগতেছে না? এই ধরনের ইফেক্ট গুলো আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। প্রথমে কি করতে হবে, ফরম্যাট, ছবিটা সিলেক্ট করার পর ফরম্যাট, এখান থেকে আপনারা পিকচার স্টাইল গুলো সিলেক্ট করবেন, এখান থেকে এফেক্ট আছে এফেক্ট দিবেন, বর্ডার সিলেক্ট করতে পারবেন, তারপর পিকচার গুলোকে কি করতে পারবেন, শেপে নিয়ে আসতে পারবেন। তারপর আপনি চাইলে আপনার পিকচারটাকে রোটেশন করতে পারেন। যেমন আমি একটু ব্যাকে যাই, ঠিক আছে। ধরেন এই পিকচারটাকে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব। এটা করার জন্য কি করতে হবে, এটাকে সিলেক্ট করে ফরম্যাট, ফরম্যাটে যাওয়ার পর দেখেন এখানে অ্যারেঞ্জ একটা অপশন আছে, অ্যারেঞ্জ, এখান থেকে রোটেশন অপশন দেখেন, রোটেশনে যাবেন, দেখেন এখানে কিন্তু নরমালি কয়েকটা দেওয়া আছে, রোটেশন 90 ডিগ্রি, রোটেশন রিফ্লেক্ট 90 ডিগ্রি, দা ফ্লিপ। তো আমি এখান থেকে কোথায় যাব, মোর রোটেশন অপশন, এখানে যাব। এখান থেকে দেখেন রোটেশনে কত দেওয়া আছে, 0 ডিগ্রি দেওয়া আছে। আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে 45 ডিগ্রি লিখে, 45 ডিগ্রি লিখে আমি এখানে একটা ক্লিক করি, দেখেন এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেশন হয়ে গেছে। এখন এটাকে যদি আমি আবার আগের অবস্থানে নিয়ে আসি তাহলে কি করব, এটাকে 0 ডিগ্রি করে দিব, 0 করে ক্লিক করি, দেখেন ঠিক হয়ে গেছে। দেন ক্লোজ। এখানে দেখেন আর দুই তিনটা অপশন, ব্রিং টু ফন্ট, সেন্ড টু ব্যাক, এগুলো তো যারা গ্রাফিক্স ট্রেনিং করছেন ওদের জানার কথা, তাই না? সেটাকে আমি আপনাদের আরেকটু ক্লিয়ার করে দিই। যেমন ইনসার্ট মেনু থেকে আমি শেপ থেকে একটা ট্যাগ বক্স দিই, দিলাম, ঠিক আছে। তারপর আমি এখান থেকে শেপ ফিল হিসেবে আমি কালার নিই, এটা কপি করার জন্য কন্ট্রোল চেপে ড্র্যাগ করি, উপরে ড্র্যাগ করলাম, এটা কালারটাকে আমি চেঞ্জ রাখি,
দেখেন নিচে একটা এবং উপরে একটা। আমি চাচ্ছি কি এখন নিচে যে শেপটা আছে এটাকে উপরে নিয়ে আসবো। এটার জন্য কি করব, এটাকে আমি নিচেরটাকে সিলেক্ট রেখে ব্রিং টু ফ্রন্ট ক্লিক করে দেখেন এটা সামনে চলে আসছে এবং এটা পিছনে চলে গেছে। এখন যদি আবার এটাকে আমি আবার পিছনে নিয়ে যাই তাহলে কি করব, সিলেক্ট করে সেন্ড টু ব্যাক চলে গেছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে কাজ। এখন এখানে অ্যালাইন একটা অপশন আছে, অ্যালাইনমেন্টের কাজটা আমি দেখাই দিই। যেমন দেখেন আমার এই যে এই তিনটা আমি টেক্সট বক্স নিলাম, এই টেক্সট বক্স কি তিনটা একই সমান? সমান না। এটাকে সমান করার জন্য এখানে অ্যালাইন একটা অপশন আছে দেখেন। এটার জন্য কি করতে হবে, এই তিনটা শেপই সিলেক্ট করতে হবে। এখন এটাকে সিলেক্ট করবেন কিভাবে, একটা সিলেক্ট করবেন আগে, করার পর কিবোর্ড থেকে শিফট চেপে ধরবেন, ধরার পর একটা একটা এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট হয়ে গেছে। এখন কি করবেন, ফরম্যাট থেকে অ্যালাইন। এখানে দেখেন আমার আগে এটা সোজা করার জন্য কি করতে হবে, অ্যালাইন টপ করে দিতে হবে। দেখেন এটা কিন্তু একদম, তাহলে কি হবে, এই তিনটা একই সাইজে চলে আসবে। তাহলে আমি টপ করে দিলাম, দেখেন সব চলে আসে। এখন যে মাঝখানে যে স্পেস গুলো আছে এটাকে ঠিক করার জন্য ডিস্ট্রিবিউট হরিজন্টালি সমান হয়ে গেছে। ঠিক আছে, এবার আপনারা ইয়ে করতে পারবেন। তাহলে ইনসার্ট মেনুর পিকচারটা ক্লিয়ার। পিকচার হচ্ছে কি, পিকচারটা দিই। পিকচারটা কি, পিকচারটা হচ্ছে আপনারা আপনাদের কম্পিউটারে যদি কোনো পিকচার ছবি সেভ করা থাকে বা বিভিন্ন যদি ডকুমেন্টারি তৈরি করতে হয় তাহলে আপনারা এই পিকচার দিয়ে করতে পারবেন, ছবি কালেক্ট করে। ঠিক আছে, তারপর হচ্ছে ক্লিপ আর্ট। ক্লিপ আর্টটা হচ্ছে আপনার এই মাইক্রোসফট অফিসে ওদের কিছু ছবি সংরক্ষণ করা থাকে। এই যে আমরা যে সফটওয়্যারটাতে কাজ করতেছি মাইক্রোসফট ওয়ার্ডে, এখানে ওদের কিছু ছবি সংরক্ষিত থাকে, ওগুলো নিয়ে কাজ করা যায়। কারণ আমি ক্লিপ আর্টে যখন ক্লিক করব তখন দেখেন এখানে একটা অপশন চলে আসছে, এই পাশে ডান পাশে। তো এখান থেকে অর্গানাইজ ক্লিপ, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে ছবির জন্য কিছু ফোল্ডার চলে আসে। তো আমরা এখান থেকে আমরা কিছু কাজ করতেছি, মাইক্রোসফট অফিস কালেকশনে যাব। দেখেন এখানে একটা প্লাস চিহ্ন আছে না, এই প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে। করার পর দেখেন বিভিন্ন ফোল্ডারগুলো এক্সপান্ড হয়েছে। তো এখানে দেখেন ক্লিক করলে বিভিন্ন ছবি দেখা যাবে। ক্লিপ আর্ট কোথায়, সবগুলো আছে, সবগুলোতে আছে। এভাবে করে আপনি নিতে পারবেন। ঠিক আছে, পিকচারগুলো। যেমন এখান থেকে আপনি পিকচার কিভাবে নেবেন, যেমন ধরেন আমি এই পিকচারটা নিব। ঠিক আছে, পিকচারটা দুইভাবে নেওয়া যাবে। একটা হচ্ছে আপনি সরাসরি এখানে চাপ দিয়ে ধরে টেনে এতে নিয়ে আসবেন, দেখেন চলে আসছে কিন্তু। হ্যাঁ, আরেকটা হচ্ছে আপনি দেখেন আপনি যখন এখানে মাউসটা নিয়ে যাব তখন এখানে একটা অ্যারো চিহ্ন আছে, অ্যাড চিহ্ন আছে, অ্যারোতে ক্লিক করবেন। করার পর এখানে কপি একটা অপশন থাকবে, কপিতে ক্লিক করে আপনি পেজে আসবেন। পেজে এসে আপনি কি করবেন, হোম মেনু থেকে পেস্টে ক্লিক করবেন। এখন দেখেন এটাও কিন্তু কি হচ্ছে না, ফ্রি হ্যান্ডে নাড়াচাড়া হচ্ছে না, এটাকে কি করতে হবে, র‍্যাপিং করতে হবে। এখান থেকে ফন্ট অফ টেক্সট এটাকেও করে দিই। এখন দেখেন আমি এটাকে এগুলোকে যেদিকে ইচ্ছে দিকে দিতে পারবো, বড় ছোট করতে পারবো, আমার ইচ্ছে মতো আমি কাজ করতে পারবো সোজা কথায়। ঠিক আছে, আচ্ছা আরেকটা হচ্ছে আমরা তো এটা কি দিয়ে নিলাম, অর্গানাইজ থেকে নিলাম। তো আমি চাইলে আমি এখান থেকে সরাসরি ইয়ে করে সার্চ করে নিতে পারবো। এখন ধরুন আমার এখানে কম্পিউটার রিলেটেড পিকচার লাগতেছে, আমি একটা কম্পিউটার নিয়ে একটা ডকুমেন্ট করতেছি, আমার কম্পিউটার রিলেটেড একটা পিকচার লাগবে। তো আমি এখানে কি করব, কম্পিউটার লিখে দিব। কম্পিউটার লিখলাম, লেখার পর এখানে দেখেন গো একটা বাটন আছে, গো বাটনে ক্লিক করি। ইয়েস, দেখেন কম্পিউটার রিলেটেড যে পিকচারগুলো এখানে আছে সবগুলো চলে আসছে। ঠিক আছে, তো আমি এটাকে চাপ দিয়ে ধরে এখানে নিয়ে আসি, এটাকে র্যাপিং করে সিলেক্ট করে। এখন দেখেন আপনারা চাইলে এগুলোতে বর্ডার অ্যাড করতে পারেন, ইফেক্ট অ্যাড করতে পারেন। হ্যাঁ,
নাড়াচাড়া করার জন্য। আচ্ছা আমি এগুলোকে ডিলিট করে দেখাই এবার। আর এটা কপিটা কিভাবে আরেকটা কপিটা রেখে এই যে এখানে এখানে টাইপ করার সময় রাইট ক্লিক করতে হবে না, রাইট ক্লিক না, লেফট ক্লিক। যেমন আমি একটা পিকচার নিই, ঠিক আছে, পিকচারটা নিলাম, অথবা আমি এখানে ক্লিক করে কপিতে ক্লিক করার পর এখানে আসি, এখানে পেস্ট করে দিই। এখন এটা কি করতে হবে? র‍্যাপিং করতে হবে। র‍্যাপিং করার জন্য র‍্যাপিংটা কেন করব? র‍্যাপিংটা করব হচ্ছে আমি কিন্তু এখানে এখন ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারতেছি না। এটাকে ফ্রি হ্যান্ডে নাড়াচাড়া করার জন্য র‍্যাপিংটা করতে হবে। তো ফরম্যাট থেকে টেক্সট র‍্যাপিং, অ্যারেঞ্জ অপশন থেকে টেক্সট র‍্যাপিং, এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিলাম। এখন দেখেন নাড়াচাড়া করা যাচ্ছে। ঠিক আছে, একটু বড় করে দিই। এখন দেখেন এটাকে সিলেক্ট করে আমি এটাকে বর্ডার অ্যাড করব। আমি চাইলে এই বর্ডারগুলো অ্যাড করতে পারি, আর না হলে আমি এখানে যে রেক্টেঙ্গেলের মতো আছে এটাকে আমি একটা বর্ডার দিয়ে দিতে পারি। তো এখানে পিকচার বর্ডারে যাব, এখান থেকে উইথ আমি এখান থেকে একটা বর্ডার অ্যাড করে দিলাম, এই বর্ডারটা দিলাম। তারপর বর্ডার একটা কালার দিয়ে দিই, দিয়ে দিলাম। বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা আমি দেখতেছি দাঁড়ান। ওকে, ঠিক আছে। আপনারা চাইলে এখান থেকে সার্চ করুন। টাইপ করছি না আমার এই যে খালি বক্সে টাইপ করব না, যেমন আমার এখন বক্সটা কোথায় ক্লিক আগে গিয়ে কাটে এখানে ক্লিক করলে এটা চলে আসবে। এখানে ধরুন আমার ধরুন এখন আমি বুক রিলেটেড লাগবে, যেটা লাগে হ্যাঁ বুক লিখে দিলাম, লিখে দেখেন বুক রিলেটেড দুইটা পিকচার আছে, যেমন ট্রি। ফ্লাওয়ার বুঝতে পারছেন? অনেকটা আপনার সার্চ ইঞ্জিনের মতো, আপনারা যেরকম গুগলে সার্চ করি না ওরকম আর কি। বুঝতে পারছেন? তারপর হচ্ছে শেপ। শেপ তো এখানে বিভিন্ন আকৃতি আছে। শেপ মানে কি? শেপ মানে হচ্ছে বিভিন্ন আকৃতি হচ্ছে, এগুলো নিয়ে আপনার কাজ করতে পারবেন। শেপের ভিতরে লেখাটা হ্যাঁ, সেগুলোর ভিতরে লেখাটা দেখা যাচ্ছে, যেমন টেক্সট বক্স। টেক্সট বক্সে আমরা চাইলে কিন্তু ফ্রি হ্যান্ডে লিখতে পারি। হ্যাঁ, এটা কি হবে না, লেখাটা এই টেক্সট বক্সের বাইরে যাবে না। দেখেন, ঠিক আছে, শেপে যে লেখাটা লিখবেন এটা বাইরে যাবে না। কিন্তু বিভিন্ন ধরনের শেপ আছে, যেমন ধরেন আমি রেক্টেঙ্গেলটা নিলাম, ঠিক আছে। রেক্টেঙ্গেলটা নেওয়ার পর কিন্তু এখানে মাউসটা আমার এখানে কিন্তু লেখার জন্য আসে না। এটার জন্য কি করব, আমি এই যে বক্সটা আছে এই বক্সটার ভিতর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর দেখেন অ্যাড টেক্সট, অ্যাড টেক্সটে ক্লিক করব, দেখেন লেখার জন্য চলে আসতেছে। কালারটা তো ফরম্যাট থেকে দিবেন, শেপ ফিল, শেপ আউটলাইন। এটা আমি দেখাই দিচ্ছি। আমি ইনসার্ট থেকে একটা শেপ আপনাদের দেখাই দিই। যেমন আমি এই শেপটা নিলাম এখানে। ধরেন একটা শেপের ভিতরে আপনি চাইলে কি কি করতে পারেন। একটা শেপের ভিতরে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে দেখেন শেপ যখন দিবেন তখন একটা ফরম্যাট মেনু চলে আসে। আমরা আমাদের ইচ্ছে মতো কালার দিতে চাইলে, পিকচার দিতে চাইলে তখন কি করব, শেপ ফিল, শেপ আউটলাইন, চেঞ্জ শেপ। শেপ ফিলটা কি? শেপ ফিল হিসেবে আমরা কি কি করতে পারবো, আমি কালারটা পরে করতেছি। শেপ ফিলের ভিতরে কি কি করতে পারবো, আমরা চাইলে এখান থেকে সলিড কালার তো বুঝেন, সলিড কালার এবং গ্রেডিয়েন্ট কালার বুঝেন। সলিড কালার হচ্ছে অনলি একটা কালার, এবং গ্রেডিয়েন্ট কালার হচ্ছে একাধিক কালার, একটার বেশি কালার হইলে ওটা গ্রেডিয়েন্ট কালার। তারপর হচ্ছে পিকচার, একটা এই শেপের ভিতরে আমি চাইলে একটা পিকচার সেট করতে পারবো, গ্রেডিয়েন্ট কালার দিতে পারবো। তারপর টেক্সটুর এই ধরনের এগুলো দিতে পারবো, ঠিক আছে। তারপর আসেন, তারপর প্যাটার্ন কালার দিতে পারবো। তো আমি একটা স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি। যেমন ধরুন আমি এটার ভিতরে একটা সলিড কালার দেবো। সলিড কালার হচ্ছে কোনগুলো, এই যেগুলো হচ্ছে সলিড কালার। আমি এখানে একটা কালার দিলাম, এটা হচ্ছে এই শেপের ভিতরে একটা সলিড কালার চলে আসলো। এখন চাচ্ছি কি আমি এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দিব। আমি শেপ ফিলে যাব, শেপ ফিল থেকে গ্রেডিয়েন্ট। এখানে দেখেন মোর গ্রেডিয়েন্ট একটা অপশন আছে। গ্রেডিয়েন্টে যাবেন, এখান থেকে এই অ্যারো চিহ্ন দিয়ে দেখেন মোর গ্রেডিয়েন্টে মোর গ্রেডিয়েন্ট। এখন দেখেন গ্রেডিয়েন্ট কয়টা কালার থাকে, দুইটা, একটার বেশি কালার। যেমন আমি তাহলে আমার এখানে কি করতে হবে, দুইটা কালার সিলেক্ট করতে হবে, টু কালার। এখন দেখেন কালার 1, কালার 2। আমি কালার 1 সিলেক্ট করি, এখান থেকে আমি হোয়াইট কালারটাই সিলেক্ট করি। এই দুইটা কালার আমি সিলেক্ট করলাম। করার পর দেখেন এই আমার যে কালারগুলো কোন পাশ থেকে ছড়াবে, দেখেন শেডিং স্টাইল, হরিজন্টালি, ভার্টিক্যাল, ডায়াগোনাল আপ, ডায়াগোনাল ডাউন, ফ্রম সেন্টার, দেখেন আমি ক্লিক করে দেখি। আমি এখানে ডায়াগোনাল আপ করে দিলাম, দিয়ে আমি এখন ওকে করি। দেখেন
কালার চলে আসে এটার ভিতরে, ঠিক আছে। তো আমি চাচ্ছি কি এখন আমি কোনো সলিড কালার দিব না, গ্রেডিয়েন্ট কালার দিব না, আমি একটা পিকচার সেট করব এটার ভিতরে। এটার জন্য আবার কি করব, শেপ ফিল। আমি কি করতেছি, এটা ফিল এবং আউটলাইন বুঝেন, ফিল কালার এবং আউটলাইন কালার। আউটলাইনটা হচ্ছে এখানে যে আউটলাইন হচ্ছে যে আমার এই যে বর্ডারের যে একটা দাগ আছে, এটা হচ্ছে আউটলাইন, এবং ফিল হচ্ছে যে ভিতরে কালারটা আমি দিচ্ছি, এই যে শেপটার ভিতরে যে কালারটা দিচ্ছি এটা হচ্ছে ফিল। এবং স্ট্রোক কালার না, এখানে স্ট্রোক কালার না, এখানে স্ট্রোক কালার বলতে আপনার লাইন কালারটা, আউটলাইন কালারটা হচ্ছে এখানে, আউটলাইন কালারটা হচ্ছে আপনার স্ট্রোক কালার বলে আর কি, ঠিক আছে। তো আমরা এখানে আউটলাইনটাই শিখবো। আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি ফিল হিসেবে কি করব, একটা পিকচার সেট করব। পিকচারের জন্য কি করব, এই দেখেন এখানে শেপ ফিলে যখন যাবে তখন এখানে পিকচার একটা অপশন আছে, পিকচারে ক্লিক করবেন, করার পর দেখেন পিকচার, আপনারা চাইলে এই ধরনের পিকচার ইউজ করতে পারেন, অথবা আমি এখান থেকে একটা পিকচার সেট করতেছি। আমি পিকচারটাকে সিলেক্ট করে ইনসার্ট, দেখেন এই পিকচারটা অনলি এই শেপটার ভিতরেই চলে আসছে, বুঝতে পারছেন। যেমন আমরা টেক্সট বক্সে কি করি, আমরা বায়োডাটার জন্য একটা টেক্সট বক্স নিয়ে বক্সের ভিতর দেখে দিন না ছবি, আপনি চাইলে সরাসরি ওখানে ছবি অ্যাড করে দিতে পারেন। যেমন আমি একটা বায়োডাটা ওপেন করি, যেমন একটা বায়োডাটা অন করলাম, ঠিক আছে। অন করার পর আমরা কি করছিলাম ওই দিন, এখান থেকে একটা ছবির জন্য একটা ঘর থাকে এই পাশে, তাই না। আমি ঘরটা নিই, ধরেন এই ঘরটার ভিতরে একটা কি থাকবে, একটা ছবি থাকবে। হ্যাঁ, বক্সটা কেমন আনছে আগে থেকে, কেন আমি ড্র্যাগ করছি, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে টেক্সট বক্স, ঠিক আছে। এটা চাপ দিয়ে ধরে এইভাবে ড্র্যাগ করে দিল, ছবির জন্য একটা বক্স চলে আসবে। এখন আমরা কি থাকে যে এই যে ছবিটা আমি নিব, ওই ছবিটা কোথায় থাকবে, এটার ভিতরে থাকবে, এই বক্সের ভিতরে ছবি থাকে, অথবা একটা ছবি এইভাবে সেট করে থাকে। আপনি যদি সরাসরি ছবিটা নেন তাহলে কিন্তু আপনি এভাবে সাইজ করতে পারবেন না, আমি সরাসরি নিয়েও দেখাবো। বক্সটা নিলে কি হবে, টেক্সট বক্সটা নিলে কি হবে, শুধুমাত্র টেক্সট বক্সের ভিতরে ছবিটা আবদ্ধ থাকবে। তো আমি এখন ছবিটা নেব কিসে বলেন তো, আমি ছবিটা কি হিসেবে নেব এখানে বলতে পারবেন। এই ছবিটা কি হিসেবে নিচ্ছি, এই ফিল হিসেবে নিচ্ছি, রাইট। তো আমার এখানে কি করতে হবে, এই ছবিটা আমার ফিল হিসেবে নিতে হবে। ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে শেপ ফিল, ফিল থেকে কি করব, পিকচার নিব। নেক্সট উদাহরণ আমি এই ছবিটা দিব, ঠিক আছে। ছবিটা সিলেক্ট করলাম, করার পর ইনসার্ট, দেখেন ছবিটা কি হলো, আপনার এই যে টেক্সট বক্সটা আছে, টেক্সট বক্সটা বাইরে কিন্তু চলে গেল না। এখন যদি আমি ইনসার্ট থেকে সরাসরি পিকচার একটা ইনসার্ট করি, দেখেন আমি সরাসরি পিকচারটা ইনসার্ট করে দেখাই আপনাদেরকে কি অবস্থা হয়। দেখেন এটা কোথায় চলে আসছে। এখন এটাকে আমার লাড়াচাড়া করার জন্য কি করতে হবে, র‍্যাপিং করতে হবে। র‍্যাপিং করার পর এখানে এসে আবার এটাকে ঠিক করতে হবে, অনেক কাজ করতে হবে। তাহলে যদি আমি ওইটা নিয়ে দেখেন, এটা কিন্তু টেক্সট বক্সের ভিতরে আমি ইচ্ছা যেখানে ইচ্ছা ওইখানে নিতে পারতেছি, ঠিক আছে। এটার জন্য আমাকে আর র‍্যাপিং করতে হচ্ছে না। এইভাবে টেক্সট বক্সের ভিতরে চাইলে ছবি অ্যাড করতে পারবেন।